করতে চলেছি ফেলুদার নয়ন রহস্য। সত্যজিৎ রায়ের লেখা নয়ন রহস্য। আশা করছি আবার ফেলুদার এই দারুণ গল্পটা তোমাদের আরও দারুণভাবেই ভালো লাগবে। প্রথমবার বাংলা গল্প লাইন বাই লাইনে যদি এসে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও। এরকমই যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তাহলে কিন্তু সবার এবং সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমেও কিন্তু জানিয়ে দিও যে গল্পটা তোমার ভালো লেগেছে। আর কিছুই না, এরকম আরও অনেক গল্প তোমাদের শোনাবার জন্য আমি তাহলে দারুণভাবে উৎসাহিত হব। বুঝতেই তো পারছো। যাই হোক, চলো শুরু করছি সত্যজিৎ রায়ের নয়ন রহস্য। ফেলুদাকে বেশ কিছুদিন থেকেই মনমরা দেখছি। আমি বলছি মনমরা। সেই জায়গায় লালমোহনবাবু অন্তত 12 রকম বিশেষণ ব্যবহার করেছেন। এক এক দিন এক এক রকম। তার মধ্যে হতদম্য, বিষণ্ণ, বিমর্ষ, নিস্তেজ, নিষ্প্রভ ইত্যাদি তো আছেই। এমনকি ম্যাদামারা পর্যন্ত আছে। এর কোনোটাই অবশ্যই উনি ফেলুদাকে বলেননি, বলেছেন আমাকে। আজ আর থাকতে না পেরে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন। মশাই, আপনাকে কদিন থেকে এত ম্রিয়মাণ দেখছি কেন? ফেলুদা সোফায় হেলান দিয়ে সামনের কফি টেবিলের ওপর পা ছড়িয়ে বসেছিল, মেঝের দিকে তাকিয়ে। লালমোহনবাবুর প্রশ্নের পরেও সেই একইভাবে বসে রইল। এটা কিন্তু মশাই আনফেয়ার, অভিমানের সুরে বললেন জটায়ু। আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জমিয়ে আড্ডা দেওয়া। আপনি দিনের পর দিন এমন বেজার ভাব করলে তো আসা বন্ধ করে দিতে হয়। একটু আলোকপাত করুন যাতে কি হয়েছে আঁচ করতে পারি। এমন তো হতে পারে যে আপনার এই কন্ডিশনের রেমেডি হয়তো আমি সাপ্লাই করতে পারি। আগে তো আমি ঘরে ঢুকলেই আপনার ভুরু নেচে উঠত, আজকাল দেখছি আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেন। সরি, মেঝের দিকে চেয়েই মৃদু স্বরে বলল ফেলুদা। নো নিড টু অ্যাপোলোজাইজ ফেলুবাবু। আপনি কেন গুমড়োচ্ছেন সেইটা বলুন, তারপর বাকি কথা হবে। কাইন্ডলি বলুন। এত আনন্দের স্মৃতি ভরা ঘর এমন গুমোট মেরে যাবে এটা বরদাস্ত করা যায় না। বলবেন কি হয়েছে? চিঠি, বলল ফেলুদা। চিঠি? চিঠি? কার চিঠি? এমন কি থাকতে পারে চিঠিতে যে আপনার মনে অন্ধকার আনবে? কার চিঠি মশাই? পাঠক। কিসের পাঠক? শ্রীমান তপেশের লিপিবদ্ধ করা প্রদোষচন্দ্র মিত্রের কীর্তিকলাপ। পাঠক কি তাতে অবজেকশন নিয়েছে? পাঠক সিঙ্গুলার নয় লালমোহনবাবু, পাঠক প্লুরাল। গুনে দেখেছি 56খানা চিঠিতে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আমি কিন্তু এইসব চিঠিপত্রের কথা কিছুই জানি না। ফেলুদা রোজই 4-5টা করে চিঠি পায় সেটা জানি, কিন্তু সেগুলো কি চিঠি সেটা কোনোদিন জিজ্ঞাসা করিনি। একই কথা মানে? জিজ্ঞাসা করলেন জটায়ু। কি কথা? ফেলু মিত্তিরের মামলা তেমন জমাটি হচ্ছে না, জটায়ু আর তেমন হাসাতে পারছেন না, তোপেশের বিবরণ বিবর্ণ হয়ে আসছে। লালমোহনবাবু হঠাৎ ক্ষেপে উঠলেন। হাসাতে পারছেন না মানে? জটায়ু হাসাতে পারছেন না? আমি কি সং? না না, ফেলুদা বলে উঠল। আপনি সং হতে যাবেন কেন? সং, ভার, ক্লাউন, জোকার এসব অত্যন্ত অপমানকর কথা। আপনি হলেন বিদূষক। এইভাবে নিজেকে কল্পনা করে নিলে দেখবেন আর কোনো ঝঞ্ঝাট নেই। কথাটায় লালমোহনবাবুর রাগ তো গেলই না, বরং তিনি বেশ বিরক্তির স্বরে ফেলুদার দিকে পিঠ করে দাঁড়িয়ে বললেন, আই অ্যাম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ছ্যা ছ্যা ছ্যা, এইসব চিঠি আপনি জমিয়ে রেখেছেন? পাওয়া মাত্র দলা পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে নিক্ষেপ করেননি? না, করিনি, গম্ভীরভাবে বলল ফেলুদা। কারণ এইসব পাঠকই এতকাল আমাকে সাপোর্ট করেছে। এখন যদি তারা বলে যে থ্রি মাস্কেটিয়ার্সের অকাল বার্ধক্য দেখা দিয়েছে, তাহলে কথাটা আমি উড়িয়ে দিতে পারি না।
অকাল বার্ধক্য? হাঁটুতে চাপড় মেরে চোখ কপালে তুললেন জটায়ু। তপেশের কথা ছেড়েই দিলাম, আপনি তো সুপার ফিট চিরতরুণ। তপেশও আপনারই মতো রেগুলার যোগ ব্যায়াম করে, শরীরে মেয়েদের লেশ মাত্র নেই। আর আমি এখনো এই সেদিনও আমার পড়শি 17 ইয়ার্স মাই জুনিয়র সোমেশ্বর হাজরাকে পাঞ্জায় কাত করে দিলুম। সেটা বার্ধক্যের লক্ষণ? বয়স তো মানুষের বাড়বেই, কিন্তু সেই সঙ্গে যে আক্কেলও বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে। তার কি কোনো দাম নেই? এটা বোঝা যাচ্ছে যে সেসবের কোনো পরিচয় পাঠকরা পাচ্ছে না। এও তো এক রহস্য, কিনারা করতে পারলেন? ফেলুদা টেবিল থেকে পা দুটো নামিয়ে সোজা হয়ে বসল। শুনুন লালমোহনবাবু, জনপ্রিয়তার লেজুর হিসেবে বেশ কিছু ঝক্কি এসে পড়ে, সেটা আপনারও অজানা নয়। প্রকাশকের চাপ আপনাকে ভোগ করতে হয় না। ওরে বাস, সে তো ট্রিমেন্ডাস ব্যাপার। জানি, কিন্তু ফেলুদার জনপ্রিয়তা আর প্রখর রুদ্রের জনপ্রিয়তা এক জিনিস নয়। আপনার উপর চাপ এলে আপনি কল্পনার আশ্রয় নিয়ে সাপ ব্যাঙ বিচ্ছু যা হয় একটা দাঁড় করিয়ে প্রকাশকের চাহিদা মেটাতে পারেন। কিন্তু তোপসের ওপর যখন চাপ আসে তখন কল্পনার আশ্রয় নিলে চলে না। বাস্তবে আমার মামলায় যা ঘটেছে সেটাকেই একটু পালিশ করে উপন্যাসের আকারে প্রকাশকের হাতে তুলে দিতে হয়। তার মাসখানেকের মধ্যেই ফেলুদার একটা টাটকা নতুন অ্যাডভেঞ্চার বইয়ের বাজার দখল করে বসে। তার একটা ফল হলো এই 56খানা চিঠি। কারণ আর কিছুই নয়, প্রতি বছরই যে আমার হাতে এমন একটি মামলা আসবে যা থেকে জমাটে উপন্যাস হয়, তার কি গ্যারেন্টি আছে? এটা ভুললে চলবে না যে আমার পাঠক প্রধানত কিশোর কিশোরী। আমার এমন অনেক মামলার উদাহরণ দিতে পারি যেগুলো চিত্তাকর্ষক হলেও তাতে এমন সব উপাদান থাকে যা কখনোই কিশোরদের পাতে দেওয়া চলে না। যেমন লখাইপুরের সেই জোড়া খুনের মামলা। তা তো বটেই, সেটাতে তো তোপসেকে আমার ধারে পাশেই আসতে দিইনি, যদিও সে এখন আর খোকাটি নেই এবং বয়সের তুলনায় অনেক বেশি জানে বোঝে। তার মানে আপনি বলতে চান যে তোপসের বাছাইয়ে গলদ রয়েছে? সেটা হতো না যদি না ও প্রকাশকের তাগিদের চোটে বিভ্রান্ত হয়ে পড়তো। ওকে দোষ দিই কি করে বলুন? আমার মামলা থেকে ও যা খাড়া করে তাকে কিশোর উপন্যাসই বলা থাকে। এইসব উপন্যাস যদি শুধু কিশোররাই পড়তো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। আসলে যেটা ঘটে সেটা হলো কিশোরদের সঙ্গে তাদের মা বাবা মাসি পিসি খুড়ো জ্যাঠা সকলেই এসব উপন্যাস পড়ে। একসঙ্গে এত স্তরের চাহিদা মেটানো কি চারটিখানি কথা? আপনি তপেশকে একটু গাইড করুন না। সেটা করব, আগে করতাম, ইদানিং করি না, আবার করব। তবে তার আগে প্রকাশকের সঙ্গে একটা মোকাবিলা করা দরকার। তাদের বোঝাতে হবে যে লাক্সই মামলা পেলেই তার উপন্যাস পাবে, নচেত নয়। তাতে যদি একটা বছর ফেলুদা বাদ যায় সেটাও তাদের মেনে নিতে হবে। তারা ঘোর ব্যবসাদার, আমার মান ইজ্জত নিয়ে তারা চিন্তিত নয়, সে চিন্তা আমাদেরই করতে হবে। পাঠকদের সঙ্গেও তো একটা মোকাবিলার প্রয়োজন, তাই নয় কি? এই যেসব যারা রাগি রাগি চিঠি দিল, এরা বোকা নয় লালমোহনবাবু, এদের চাহিদা অত্যন্ত সঙ্গত। সেটা মেটাতে পারলেই এরা আবার আমাকে তুলে ধরবে। শুধু আপনাকে, আমাকে নয়, 100 বার। আপনি আমি তো পরস্পরের পরিপূরক, সোনায় সোহাগা। অ্যারালডাইট দিয়ে আমার সঙ্গে সেঁটে রয়েছেন আপনি সেই সোনার কেল্লার সময় থেকেই। আমাকে ছাড়া আপনার অস্তিত্বই নেই, অ্যান্ড ভাইসি ভরসা। লালমোহনবাবু আমার দিকে ফিরে গম্ভীর গলায় বললেন, বি ভেরি কেয়ারফুল তপেশ। এটা বলার কোনো দরকার ছিল না, কারণ ফেলুদা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে যে এবার থেকে কেয়ারফুল হবার অর্ধেক দায়িত্ব ওর। কথার ফাঁকে ফেলুদা একটা চারমিনার ধরিয়েছিল। এবার সেটা আধপোড়া অবস্থায় অ্যাস্ট্রেটে ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে এসে পিঠে একটা চাপড় মেরে বলল, সোজা নিয়ম বুঝলি তো সে, এবার থেকে আমার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত তুই হাত পা গুটিয়ে বসে থাকবি। ঠিক হ্যায়?
আমি হেসে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম, ঠিক হ্যায়। এই যে এতক্ষণ পায়তারা করলাম তা থেকে বোঝাই যাবে যে ফেলুদা আমায় গ্রিন সিগন্যাল দিয়েছে। শুধু ফেলুদা কেন, নয়নের মামলা নিয়ে লিখছি শুনে জটায়ু একটা কান ফাটানো হাততালি দিয়ে বললেন, গ্রেট, গ্রেট। আমার ভূমিকাটা ইনট্যাক্ট থাকবে তো? সব কিছু মনে আছে তো? আমি বললাম, কোনো চিন্তা নেই, সব নোট করা আছে। আসল মামলায় পৌঁছতে অবশ্যই আরও কিছুটা সময় লাগবে। কোথায় শুরু করব জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, তরফদারের শো, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আমি ওর কথা মতোই স্টার্ট করছি। তরফদার হলেন ম্যাজিশিয়ান, পুরো নাম সুনীল তরফদার, শোয়ের নাম চমকদার তরফদার। আজকাল ব্যাঙের ছাতার মতো ম্যাজিশিয়ান গজাচ্ছে এই পশ্চিমবাংলায়। এর মধ্যে কিছু আছে যারা সত্যিই ম্যাজিক নিয়ে সাধনা করে। প্রতিদ্বন্দ্বিতার চাপে অনেককে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়। যারা টিকে থাকে তাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে। ইয়াং বয়সে ফেলুদার ম্যাজিকের নেশা ছিল, সেটা আমি একটা গল্পে জানিয়ে ফেলেছিলাম। ফলে এইসব উঠতি ম্যাজিশিয়ানদের অনেকেই ওর কাছে আসে সই নিমন্ত্রণ করার জন্য। আমরা কয়েকবার গিয়েছি, আর গিয়ে হতাশ হইনি। সুনীল তরফদারও এই উঠতিদের মধ্যেই একজন। বছরখানেক হলো শো করছেন, এখনো তেমন নাম করেননি, যদিও দু একটা কাগজে বেশ প্রশংসা বেরিয়েছে। গত ডিসেম্বরের গোড়ার দিকে একদিন সকালে উনি আমাদের বাড়িতে এসে ফেলুদাকে ঢিপ করে এক প্রণাম করলেন। কেউ ওর পায়ে হাত দিলে ফেলুদা ভীষণ বিব্রত হয়ে পড়ে। তরফদারের প্রণামে ও হাঁ হাঁ করে উঠল। ভদ্রলোকের বয়স ৩০-৩৫-এর বেশি নয়, লম্বা একহারা চেহারা, ঠোঁটের ওপর একটা সরু সাবধানে ছাটা গোঁফ। প্রণাম সেরে নিজের পরিচয় দিয়ে বললেন, স্যার, আমি আপনার একজন গ্রেট ফ্যান। আমি জানি এককালে আপনার নিজেরই ম্যাজিকের শখ ছিল। আমার শো হচ্ছে মহাজাতি সদনে। আপনাদের জন্য ৩টে ফার্স্ট রোয়ের টিকিট দিয়ে যাচ্ছি। আগামী রবিবার 6:30টায় যদি আপনারা আসেন তাহলে আমি সত্যিই খুশি হব। ফেলুদা তৎক্ষণাৎ হ্যাঁ না কিছুই বলছে না দেখে ভদ্রলোক ঝুঁকে পড়ে ফেলুদার কাঁধে হাত রেখে বললেন, আমি আপনাদের রোববার ডাকছি এই কারণে যে সেদিন আমার প্রোগ্রামে একটা নতুন আইটেম অ্যাড করছি। আমি জোর দিয়ে বলতে পারি এই জিনিস আর কেউ কখনো স্টেজে দেখায়নি। ফেলুদা যাবে বলে কথা দিয়েছিল। রবিবার বিকেলে 5:30টায় লালমোহন বাবু তার সবুজ অ্যাম্বাসেডর নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন। চা ডালমুট খেয়ে আমরা 6টায় রওনা হয়ে শোয়ের ঠিক 5 মিনিট আগে মহাজাতি সদনে পৌঁছে গেলাম। কাগজে বেশ চোখে পড়ার মতো একটা বিজ্ঞাপন দুদিন আগেই বেরিয়েছিল। ভিড় দেখে মনে হয় সেটাই কাজ দিয়েছে। আমরা মাঝের প্যাসেজ দিয়ে এগিয়ে গিয়ে সামনের সারির মাঝামাঝি পাশাপাশি 3টে চেয়ারে বসলাম। কাগজে বিজ্ঞাপনটা দেখেছিলেন? ফেলুদার দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করলেন লালমোহনবাবু। দেখেছি, বলল ফেলুদা। তাতে যে বলছে অভূতপূর্ব নতুন আকর্ষণ জ্যোতিষ্ক, এই জ্যোতিষ্কটি কি বস্তু মশাই? একটু ধৈর্য ধরুন, যথাসময় জানতে পারবেন। তরফদার দেখলাম পাংচুয়ালি 6:30টার শো আরম্ভ করে দিলেন। পর্দা সরতেই ফেলুদার দিকে চেয়ে দেখি তার চোখ নিজের রিস্টওয়াচের দিকে। ভুরু ঈষৎ তোলা, আর ঠোঁটের কোণে মৃদু হাসি। আমি তো জানি ও পাংচুয়ালিটির ওপর কত জোর দেয়। ও বলে বাঙালিদের উন্নতির পথে একটা বড় রকমের বাধার সৃষ্টি করে এই সমানুবর্তিতার অভাব। তরফদার যে এই নিয়মের ব্যতিক্রম সেটা দেখেই ফেলুদা খুশি। শো কিছুক্ষণ চলার পরেই বুঝতে পারলাম জাদুকরের ঝলমলে পোশাক ছাড়া আজকের সফল ম্যাজিশিয়ানদের তুলনায় ইনি জাঁকজমকের দিকটা একটু কম দৃষ্টি দেন। এও লক্ষ্য করলাম যে এমন অনেক আইটেম আছে যাতে নতুনত্ব বলে বিশেষ কিছু নেই। ইন্টারভেলের পর প্রোগ্রামের দ্বিতীয় অংশে এলো প্রথম চমক। এটা স্বীকার করতেই হলো যে হিপনোটিজম বা সম্মোহনে তরফদারের সমকক্ষ বাঙালি জাদুকরের মধ্যে আর নেই বললেই চলে। 3জন দর্শককে পরপর স্টেজে এনে চোখের দৃষ্টি বা আঙুল ছড়ানো 2 হাতের আন্দোলনের জোরে সম্মিলিত করে তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে ভদ্রলোক প্রচুর হাততালি পেলেন। কিন্তু তারপরেই তরফদার একটা বেচাল চাললেন।
ফেলুদার দিকে চেয়ে দর্শকদের উদ্দেশ্য করে বললেন, আমি একবার প্রথম সারিতে বসা স্বনামধন্য গোয়েন্দা প্রবস্ত্রী প্রদোষচন্দ্র মিত্রকে অনুরোধ করছি মঞ্চে আসতে। ফেলুদা উঠে দাঁড়িয়ে জটায়ুর দিকে দেখিয়ে বললেন, আমাকে না ডেকে এই ভদ্রলোককে ডাকুন। আমাকে ডাকলে বিপত্তির সম্ভাবনা আছে। তরফদারের বয়স বেশি না বলেই হয়তো তিনি একটু একরোখা। একটা ভয়ঙ্কর রকম কনফিডেন্ট হাসি হেসে বললেন, না স্যার, আমি চাই আপনি আসুন। বিপত্তি কথাটা ভুল নয়। তরফদারের বারবার নানা রকম চেষ্টা সত্ত্বেও ফেলুদা যেমন সজাগ তেমনই সজাগ রয়ে গেল। এদিকে আমার অপ্রস্তুত লাগছে। হল ভর্তি লোক, তার মধ্যে ম্যাজিশিয়ানের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। শেষে তরফদার যেটা করলেন সেটাই বোধহয় এই অবস্থায় মান বাঁচানোর একমাত্র উপায়। তিনি সবিনয় হার স্বীকার করে দর্শকদের উদ্দেশ্যে বললেন, ফেলু মিত্তির বস্তুটা যে কি সেটা আপনাদের দেখানোর জন্যই আমি একে মঞ্চে ডেকেছিলাম। এর কাছে হার স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই। আমি চাই আপনারা এই আশ্চর্য মানুষটিকে যথোপযুক্ত সম্মান দেখান। হল হাততালিতে ফেটে পড়ল। ফেলুদা স্টেজ থেকে নেমে নিজের জায়গায় এসে বসতে লালমোহনবাবু তার দিকে ঝুঁকে পড়ে বললেন, আপনার মশাই ফিজিওলজিটাই আলাদা। কিন্তু একটা চূড়ান্ত চমক, যেটা আমার হৃৎস্পন্দন প্রায় বন্ধ করে দিয়েছিল, এখনো বাকি ছিল। সেটাই তরফদারের নতুন এবং শেষ আইটেম। যাকে নিয়ে এই আইটেম সে হলো ৮-৯ বছরের একটি ফুটফুটে ছেলে, যাকে সঙ্গে নিয়ে তরফদার মঞ্চে হাজির হলেন। একটা বেশ বাহারের চেয়ার স্টেজের মাঝখানে রাখা ছিল। ছেলেটিকে তাতে বসিয়ে তরফদার দর্শকদের দিকে ঘুরে বললেন, এই বালকের নাম জ্যোতিষ্ক। এর আশ্চর্য ক্ষমতার পরিচয় আপনারা এখনই পাবেন। আমি স্বীকার করছি, এতে আমার কোনো বাহাদুরি নেই। একে মঞ্চে উপস্থিত করতে পেরে আমি গর্বিত। এছাড়া আমার আর কোনো ক্রেডিট নেই। এবার তরফদার ছেলেটির দিকে ফিরে বললেন, জ্যোতিষ্ক, দর্শকদের দিকে দেখো তো। ছেলেটির দৃষ্টি সামনের দিকে ঘুরল। তরফদার বললেন, সামনের সারিতে প্যাসেজের ডান দিকে লাল সোয়েটার আর কালো প্যান্ট পরা যে ভদ্রলোকটি বসে আছেন, তার কাছে কি কোনো টাকা আছে? যার কথা বলা হচ্ছে তিনি উঠে দাঁড়ালেন। আছে, মিহি সুরেলা গলায় বলল জ্যোতিষ্ক। কত টাকা বলতে পারো? পারি। কত? 20 টাকা 30 পয়সা। ভদ্রলোক ইতিমধ্যে পকেট থেকে পার্স বার করে তার থেকে দুটো 10 টাকার নোট বার করেছেন। প্যাসেজের ওদিকে বসলেও দিব্যি বুঝতে পারছি যে ভদ্রলোকের চোখ ছানা বড়া, মুখ হাঁ। ওনার হাতে যে দুটো 10 টাকার নোট, তার নম্বর বলতে পারো? 11 ই 111302 আর 14 সি 286025। ভদ্রলোকের ভুরু আরো ইঞ্চিখানেক ওপরে উঠে গেল। মাই গড, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। চারিদিক থেকে তুমুল হাততালি আর উচ্ছ্বাসের কোরাস। এবার তরফদার দর্শকদের দিকে ফিরে বললেন, এখন অবশ্যই আমি জ্যোতিষ্ককে প্রশ্ন করছি, কিন্তু ইচ্ছে করলে আপনাদের যে কেউ করতে পারেন। শুধু এটা মনে রাখতে হবে যে প্রশ্ন এমন হতে হবে যার উত্তর সংখ্যায় হয়। এইভাবে উত্তর দিতে জ্যোতিষ্কর যথেষ্ট মানসিক পরিশ্রম হয়, যদিও সেটা বাইরে থেকে বোঝা নাও যেতে পারে। তাই জ্যোতিষ্ক আর মাত্র 2টো প্রশ্নের জবাব দেবে, তারপর তার ছুটি।
দুটোর একটায় একজন তরুণ দর্শক প্রশ্ন করল, আমি এখানে এসেছি মোটর গাড়িতে, সে গাড়ির নম্বর তুমি বলতে পারো? জ্যোতিষ্ক নম্বর বলে দিয়ে বলল, তোমাদের কিন্তু এছাড়াও আরও একটা গাড়ি আছে, সেটার নম্বর WMF 6232। তারপর তরফদার একটি ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এবছর কোনো পরীক্ষা দিয়েছো? মাধ্যমিক, বলল ছেলেটা। তরফদার জ্যোতিষ্কের দিকে ফিরে বললেন, এই ছেলেটি মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কত নম্বর পেয়েছে বলতে পারো? জ্যোতিষ্ক বলল, 81। ওর চেয়ে বেশি কেউ পায়নি। উত্তর শুনে ছেলেটি নিজেই হাততালি দিয়ে উঠল। শোয়ের পর ফেলুদা বলল, একবার ব্যাকস্টেজে যাওয়া দরকার, তরফদারকে একটা ধন্যবাদ তো দিতেই হয়। আমরা গেলাম। তরফদারের আয়নার সামনে বসেই মেকআপ তুলছেন। আমাদের দেখেই একগাল হেসে উঠে দাঁড়ালেন। কেমন লাগলো ফ্র্যাঙ্কলি বলুন স্যার? দুটো আইটেমের তারিফ করতেই হয়, বলল ফেলুদা। এক আপনার হিপনোটিজম, আর দুই জ্যোতিষ্ক। কোত্থেকে পেলেন এই আশ্চর্য ছেলেকে? কালীঘাটের ছেলে, ওর আসল নাম নয়ন। জ্যোতিষ্ক নামটা আমিই দিয়েছি, বিজ্ঞাপনেও জ্যোতিষ্কই ব্যবহার করছি। কথাটা আপনাদের বললুম, আপনারা কাইন্ডলি আর কাউকে বলবেন না। না না, বলল ফেলুদা, কিন্তু শুধু কালীঘাট বললে তো কিছুই বলা হলো না। বা অসীম সরকার থাকেন নিকুঞ্জ বিহারী লেনে। ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমার কাছে নিয়ে আসেন যদি আমি ওকে কাজে লাগাতে পারি। আসলে ভদ্রলোক অভাবী, তাই ভাবলেন ছেলেকে দিয়ে যদি কিছু এক্সট্রা ইনকাম হয়। সেটা যে হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছেলেটি বাপের কাছেই থাকে? আগে না, আমি ওকে নিজের বাড়িতে এনে রেখেছি। ওর পড়াশোনার জন্য টিউটার ঠিক করেছি। কাল এক ডাক্তারকে ডেকেছিলাম, উনি নয়নের ডায়েট বাতলে দিয়েছেন। এইসব তো রীতিমতো খরচের ব্যাপার। জানি স্যার, তবে এও জানি যে নয়ন ইজ আ গোল্ড মাইন। ওর রক্ষণাবেক্ষণের জন্য যদি ধার দেনাও করতে হয়, সে টাকা কদিনের মধ্যেই উঠে আসবে। হুম, তবে আইডিয়াল যদি হতো আপনি একটি পৃষ্ঠপোষক জোগাড় করতে পারতেন। সেটা আমিও বুঝি স্যার, দেখি আর দুটো দিন। আপনার অনেকটাই সময় নিয়েছি, আর মাত্র দুটো কথা বলে আপনাকে রেহাই দেব। এক, এই স্বর্ণখনিটি যাতে বেহাত না হয় সেদিকে আপনার কড়া নজর রাখতে হবে। সেকেন্ড রোতে মনে হলো কয়েকজন সাংবাদিককে দেখলাম, তাই না? ঠিক দেখেছেন স্যার, 11 জন সাংবাদিক আজকে আমার শো দেখেছেন। তারা সকলেই আগামী শুক্রবারের সিনেমার পাতায় আমার শো এর বিষয়ে লিখবেন। ইতিমধ্যে কোনো চিন্তার কারণ আছে বলে তো মনে হয় না। যাই হোক, এটা বলে গেলাম যে যদি নয়ন সম্বন্ধে কোনো এনকোয়ারি বা টেলিফোন আসে যা আপনার মনে খটকা জাগায়, তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। মেনি থ্যাঙ্কস স্যার। এবার আমার একটা রিকোয়েস্ট আছে। কি? এবার থেকে আপনি আমায় আপনি না বলে তুমি বলবেন কাইন্ডলি। শুক্রবারের কাগজে নয়ন সম্বন্ধে বেরোনোর কথা। আজ মঙ্গলবার। বেশ অবাক হলাম দেখে যে আজই তরফদারের কাছ থেকে টেলিফোন এলো। শুধু ফেলুদার দিকটা শুনে ব্যাপারটা আন্দাজ করতে পারলাম না। ফোন রাখার পর ফেলুদা খুলে বলল, খবরটা এর মধ্যেই ছড়িয়েছে, বুঝেছিস তো? সে 800 লোক সেদিন ম্যাজিক দেখেছে, তার মধ্যে কতজন কত লোককে নয়ন সম্বন্ধে বলেছে কে জানে। ব্যাপারটা যা দাঁড়িয়েছে, তরফদার 4 জনের কাছ থেকে টেলিফোন পেয়েছে। হেজেপেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়ন সম্বন্ধে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট চায়। তরফদার কাল সকাল 9টা থেকে অ্যাপয়েন্টমেন্ট রেখেছে। প্রত্যেককে 15 মিনিট সময় দেবে। এও বলে দিয়েছে যে তার সঙ্গে আরও 3 জন লোক থাকবে, অর্থাৎ মিস্টার ফেলু, মিস্টার তপেশ আর মিস্টার লালু। এই খবরটা তুই এক্ষুনি ফোন করে জটায়ুকে জানিয়ে দে। কিন্তু এই 4 জন কারা সেটা তরফদার বললেন না? একজন আমেরিকান, একজন পশ্চিমা ব্যবসাদার,
একজন অ্যাংলো ইন্ডিয়ান আর একজন বাঙালি। আমেরিকানটি নাকি ইমপ্রেসারি, অর্থাৎ নানা রকম শিল্পীদের স্টেজে উপস্থিত করেন এবং তা থেকে 2 পয়সা কামান। অন্য ৩ জন কি তা গেলে জানা যাবে। আসল কথা যা বুঝলাম, তরফদার বুঝেছে সে একা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে না। তাই আমাদের ডাকা। লালমোহনবাবুকে ফোন করাতেই ভদ্রলোক আর থাকতে না পেরে চলেই এলেন। শ্রীনাথ বলে একটা হাঁক দিয়ে তার প্রিয় কাউচটাতে বসে বললেন, একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি যে মশাই, কি ব্যাপার? এখনো পর্যন্ত গন্ধ পাওয়ার কোনো কারণ নেই লালমোহনবাবু, এটা নিছক আপনার কল্পনা। আমি মশাই কাল থেকে ওই খোকার কথাই ভাবছি। কি অদ্ভুত ক্ষমতা বলুন তো। কিছুই বলা যায় না। একদিন হয়তো দেখবেন হঠাৎ ম্যাজিকের মতো ক্ষমতাটা লোপ পেয়ে গেছে। তখন আর 5টা ছেলের মতো নয়নের কোনো তফাৎ থাকবে না। কাল তাহলে আমরা তরফদারের ওখানে মিট করছি। ইয়েস। এবং একটা কথা আপনাকে বলে রাখি, আমি কিন্তু কাল গোয়েন্দা হিসেবে যাচ্ছি না। আমি হব নির্বাক দর্শক। যা কথা বলার তা আপনি বলবেন। এটা আপনি রিয়েলি মিন করছেন? সম্পূর্ণ। ঠিক হ্যায়, জয় মা তারা বলে লেগে পড়বো। একডালিয়া রোডে তরফদারের বাড়ি। মাঝারি দোতলা বাড়ি। অন্তত 50 বছরের পুরনো তো বটেই। গেটে সশস্ত্র দারোয়ান। বুঝলাম ফেলুদার সতর্কবাণীতে ফল হয়েছে। ফেলুদার নাম শুনে দারোয়ান গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই ডাইনে এক ফালি বাগান। তাতে কেয়ারির কোনো বালাই নেই। সদর দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে বলল, দেখবি ওই দিন 2 ইয়ার্স তরফদার এ বাড়ি থেকে চলে যাবে। কোথায় যাবে? সামরটালিকা। সদর দরজার দারোয়ানও আমাদের সেলাম ঠুকে ভেতরে যেতে দিল। আমরা যেখানে পৌঁছালাম সেটা ল্যান্ডিং। বাঁয়ের সিঁড়ি দোতলায় উঠে গেছে। এদিক ওদিক দেখছি, এমন সময় বেশ ভদ্র পোশাক পরা একজন চাকর, বেয়ারা বলাই বোধহয় ঠিক হবে, আমাদের দিকে এগিয়ে এসে বলল, আসুন আপনারা। আমরা চাকরের পেছন পেছন গিয়ে বৈঠকখানায় হাজির হলাম। বসুন, বাবু আসছে। এই ঘরের সাইজও মাঝারি, তবে আসবাবপত্রে বেশ রুচির পরিচয় আছে। 2টো সোফায় ভাগাভাগি করে আমরা 3 জনে বসলাম। গুড মর্নিং। ম্যাজিশিয়ান হাজির, তবে একা নয়, তার পাশে একটি বিরাট অ্যালসেশিয়ান দণ্ডায়মান। আমি জানি ফেলুদা কুকুরের ভক্ত, আর যত বড় যত ভীতিজনক হাউন্ডি হোক, পোষা জানলে তার পিঠে হাত বোলানোর লোভ সামলাতে পারে না। এখানেও তাই করলো। এর নাম বাদশা, বললেন তরফদার। বয়স 12, খুব ভালো ওয়াচডগ। এক্সেলেন্ট। আবার সোফায় বসে বলল ফেলুদা, আমরা কিন্তু তোমার কথা মতো 15 মিনিট আগেই এসেছি। আপনি যে পাংচুয়াল হবেন সেটা আমি জানতাম। তৃতীয় সোফায় বসে বললেন তরফদার, তোমার এই বাড়ি কি ভাড়া বাড়ি? জিজ্ঞাসা করলো ফেলুদা। আজ্ঞে না, এ বাড়ি আমার বাবার তৈরি। উনি নামকরা অ্যাটর্নি ছিলেন। আর একটা বাড়ি আছে ওল্ড বালিগঞ্জ রোডে, সেটাই আমার দাদা থাকেন। 2 ভাইকে 2টো বাড়ি উইল করে দিয়ে যান। বাবা মারা যান 84-এ। আমি এই বাড়িতেই মানুষ হয়েছি। আপনি সংসার করেননি? জিজ্ঞেস করলেন জটায়ু। আগে না, মৃদু হেসে বললেন তরফদার। তারা কি আগে শোটাকে দাঁড় করাই? চা এসে গেছে, সঙ্গে সিঙ্গারা। ফেলুদা একটা সিঙ্গারা তুলে নিয়ে বলল, আজ কিন্তু আমি শ্রোতা, কিছু বলার থাকলে ইনি বলবেন। ফেলুদা জটায়ুর দিকে নির্দেশ করল। ইনি কে জানো তো? তা জানি বই কি, চোখ কপালে তুলে বললেন তরফদার। বাংলার নাম্বার 1 রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। লালমোহনবাবু কোনোদিন চেষ্টা করেও বিনয়ী ভাব প্রকাশ করতে পারেননি। এখন একটা সেলুটে বুঝিয়ে দিলেন তিনি চেষ্টাই করছেন না।
ফেলুদা হাতের কাপ টেবিলে রেখে একটা চারমিনার ধরিয়ে বলল, তোমাকে একটা কথা অকপটে বলছি সুনীল। তোমার শোয়ে সোম্যানশিপের কিঞ্চিত অভাব লক্ষ্য করলাম। আজকের উঠতি জাদুকরদের কিন্তু ওই দিকটা নেগলেক্ট করলে চলে না। তোমার হিপনোটিজম আর তোমার নয়ন দুটোই আশ্চর্য আইটেম, তাতে সন্দেহ নেই। কিন্তু আজকের দর্শক জাঁকজমকটাও চায়। জানি, আমার মনে হয় সে অভাব এবার পূরণ হবে। একদিন যে হয়নি তার একমাত্র কারণ পুঁজির অভাব। সে অভাব মিটল কি করে? ভুরু তুলে প্রশ্ন করল ফেলুদা। সুখবরটা দেওয়ার মৌকা খুঁজছিলাম। আমি একজন ভালো পৃষ্ঠপোষক পেয়েছি স্যার। এই সেদিনই বলছিলাম, আর এর মধ্যেই? হ্যাঁ স্যার, আপাতত আর কোনো ভাবনা নেই। কিন্তু কে সেই ব্যক্তি সে কি জানতে পারি? কিছু মনে করবেন না স্যার, তিনি তার নামটা উজ্জ্ব রাখতে বলেছেন। কিন্তু ব্যাপারটা ঘটল কি করে সেটা বলাও কি বারণ? মোটেই না। এই ভদ্রলোকের এক নিকট আত্মীয় গত রবিবার আমার শো দেখে সেই রাত্রেই ভদ্রলোককে নয়নের কথা বলেন। রাত 10টায় ভদ্রলোকের কাছ থেকে আমি ফোন পাই। তিনি বলেন যে অবিলম্বে আমার সঙ্গে একবার দেখা করতে চান। আমি পরদিনই সকাল 10টায় সময় দিই। উনি কাঁটায় কাঁটায় 10টায় এসে হাজির হন। তারপর বৈঠকখানায় এসে বসে আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেন জ্যোতিষ্ককে কিভাবে দেখা যায়। নয়ন আমার কাছেই থাকে জেনে ভদ্রলোক তৎক্ষণাৎ নয়নকে ডেকে পাঠাতে বলেন। নয়ন এলে পর ভদ্রলোক তাকে দু একটা এমন প্রশ্ন করেন যার উত্তর সংখ্যায় হয়। নয়ন অবশ্যই ঠিক ঠিক জবাব দেয়। ভদ্রলোক হতভম্ব হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে থেকে নিজেকে সামলে নিয়ে আমার দিকে ঝুঁকে পড়ে প্রস্তাবটা দেন। কি প্রস্তাব? প্রস্তাবটা আমাকে হাতে চাঁদ পাইয়ে দিল। উনি বললেন আমার শোয়ে সব খরচ উনি বহন করবেন। একটা কোম্পানি স্থাপন করবেন যার নাম হবে মিরাকেলস আনলিমিটেড। এই কোম্পানির মালিক কে তা কেউ জানবে না। এই কোম্পানির হয়েই আমি শো করব। তা থেকে খ্যাতি যা হবে তা আমার, খরচ হয়ে লাভ যা হবে তা ওর। আমাকে উনি মাসে ভাড়া দেবেন যাতে আমার আর নয়নের স্বচ্ছন্দে চলে যায়। আমি অবশ্যই এ প্রস্তাবে রাজি হই, কারণ আমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে এতে। কিন্তু এমন সুযোগ উনি হঠাৎ কেন দেবেন সে কথা জিজ্ঞেস করনি? স্বভাবতই করেছি, এবং উনি তাতে এক অদ্ভুত কাহিনী শোনালেন। ওনার শখ ছিল পেশাদারি জাদুকর হবেন। স্কুল থেকে শুরু করে 22 বছর বয়স পর্যন্ত উনি সমানে ম্যাজিক অভ্যেস করেছেন। ম্যাজিকের বই আর সরঞ্জাম সংগ্রহ করেছেন। বাদ সাধলেন ওর বাবা। তিনি ছেলের এই নেশা সম্বন্ধে কিছুই জানতেন না। একদিন ঘটনাচক্রে জানতে পেরে রেগে আগুন হয়ে ছেলের ম্যাজিকের সব সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে জোর করে তাকে ব্যবসায় নামান। অসম্ভব কড়া মেজাজের লোক ছিলেন বাবা, তাই ছেলে তার শাসন মেনে নেন। শুধু তাই নয়, অল্প দিনের মধ্যেই তিনি ভালো রোজগার করতে শুরু করেন। তা সত্ত্বেও তিনি ম্যাজিকের মোহ কাটিয়ে উঠতে পারেন না। ভদ্রলোক বললেন, আমি রোজগার করেছি অনেক, কিন্তু তাতে আমার আত্মার তৃপ্তি হয়নি। এই ছেলেকে দেখে বুঝতে পারছি এই আমার জীবনে সার্থকতা এনে দেবে। তোমার সঙ্গে লেখাপড়া হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, আমি এখন অত্যন্ত হালকা বোধ করছি। নয়নের মাস্টার, ডাক্তার, জামা কাপড় সব কিছুর খরচ উনি দিচ্ছেন। একটা প্রশ্ন অবশ্যই উনি আমাকে করেন, সেটা হলো কলকাতার বাইরে ভারতবর্ষের অন্য বড় শহরে শো করার অ্যাম্বিশন আমার আছে কি না। আমি জানাই যে সেদিনই সকালে আমি ম্যাড্রাস থেকে একটা টেলিফোন পেয়েছি মিস্টার রেড্ডি নামে এক থিয়েটারের মালিকের কাছ থেকে। রবিবার রাত্রে আমার শো দেখে ভদ্রলোকের একজন কলকাতাবাসী সাউথ ইন্ডিয়ান বন্ধু রেড্ডিকে নয়নের কথা টেলিফোনে জানান। তারপর দিন সকালেই রেড্ডি আমাকে ফোন করেন। খবরটা শুনে পৃষ্ঠপোষক জানতে চাইলেন আমি রেড্ডিকে কি বলেছি। আমি বললাম আমি ভাববার জন্য সময় চেয়েছি। তাতে পৃষ্ঠপোষক বলেন, তুমি এক্ষুনি রেড্ডির আমন্ত্রণ অ্যাকসেপ্ট করছো বলে টেলিগ্রাম করো। দক্ষিণ ভারত সফরে যাবে তুমি,
শুধু ম্যাড্রাস নয়, আরো অন্য শহরে শো করবে তুমি। সব খরচ আমার। তোমাকে খরচের হিসাব দিতে হবে না? জিজ্ঞেস করলো ফেলুদা। তা তো বটেই, বললেন তরফদার। সে কাজের ভার নেবে আমার ম্যানেজার ও বন্ধু শঙ্কর। ও খুব এফিশিয়েন্ট লোক। 15 মিনিট যে চলে গেছে সেটা টের পেলাম যখন চাকর এসে বলল যে একটি সাহেব তার সঙ্গে একটি বাঙালি বাবু এসেছেন। এখানে নিয়ে এসো, বললেন তরফদার। জটায়ু দেখলাম একটা দীর্ঘশ্বাস ফেলে নড়েচড়ে বসলেন, কারণ এখন থেকে ফেলুদা নির্বাক। সাহেবের মাথায় ধবধবে সাদা চুল হলেও বয়স যে বেশি না সেটা চামড়ার টান ভাব দেখেই বোঝা যায়। তরফদার উঠে দাঁড়িয়েছিলেন, আগন্তুকদের বসতে বলে নিজেও বসলেন। ফেলুদা জায়গা করে দেওয়ার জন্য আমাদের সোফাতে লালমোহন বাবুর পাশে এসে বসল। আমার নাম শ্যাম কেলারম্যান, বললেন সাহেব। আর ইনি আমার ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ মিস্টার বেসাক। লালমোহন বাবু কাজে লেগে গেলেন। ইউ আর অ্যান ইমপ্রেসরিয়া, থুরি ইমপ্রেসারিও। ইয়েস। আজকাল ভারতীয় কালচার নিয়ে আমাদের দেশে খুব মাতামাতি চলছে। মহাভারত নাটক হচ্ছে, মুভিও হয়েছে, জানেন বোধহয়। তাতে ভারতীয় ঐতিহ্যের একটা নতুন দিক খুলে গেছে। So you are interested in Indian culture? I am interested in that kid. You mean son of a goat? আমি এটাই ভয় পেয়েছিলাম। আমেরিকানরা যে মানুষের বাচ্চাকেও কিড বলে সেটা লালমোহনবাবু জানেন না। এবার মিস্টার বসাক মুখ খুললেন। ইনি জ্যোতিষ্কের কথা বললেন, মিস্টার তরফদারের শোতে যে ছেলেটি অ্যাপিয়ার করে। উনি ছেলেটি সম্বন্ধে কি জানতে চান সেটা বলবেন কি? বললেন তরফদার। মিস্টার বসাক প্রশ্নটা অনুবাদ করে দেওয়াতে কেলারম্যান বললেন, আমি চাই এই আশ্চর্য ছেলেটিকে আমাদের দেশের দর্শকের সামনে হাজির করতে। এর যা ক্ষমতা তা ভারতবর্ষ ছাড়া কোনো দেশে সম্ভব হতো না। অবশ্যই কিছু স্থির করার আগে আমি একবার ছেলেটিকে দেখতে চাই এবং তার ক্ষমতাও একটু নমুনা পেতে চাই। বসাক বললেন, মিস্টার কেলারম্যান পৃথিবীর 3জন সবচেয়ে বিখ্যাত ইমপ্রেসারিওর একজন। 21 বছর ধরে এই কাজ করছেন। ছেলেটিকে পাবার জন্য ইনি অনেক মূল্য দিতে প্রস্তুত। তাছাড়া টিকিট বিক্রি থেকেও যা আসবে তার একটা অংশও ছেলেটি পাবে, সেটা চুক্তিতে লেখা থাকবে। তরফদার বললেন, মিস্টার কেলারম্যান, দ্য ওয়ান্ডার কিড ইজ পার্ট অফ মাই ম্যাজিক শো। তার আমাকে ছেড়ে আর কোথাও যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। সামনে আমার দক্ষিণ ভারত ট্যুর আছে, ম্যাড্রাস দিয়ে শুরু। সেখানে এই ছেলের খবর পৌঁছে গেছে এবং তারা উদ্গ্রীব হয়ে আছে এর অদ্ভুত ক্ষমতা দেখার জন্য। ভেরি সরি মিস্টার কেলারম্যান, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না। কেলারম্যানের মুখ লাল হয়ে গেছে, তাও তিনি ধরা গলায় অনুরোধ করলেন, ছেলেটিকে একবার দেখা যায়, আর সেই সঙ্গে যদি তার ক্ষমতার। তাতেও অসুবিধে নেই, বললেন তরফদার। তারপর চাকরকে দিয়ে নয়নকে ডেকে পাঠালেন। নয়ন এসে তরফদারের সোফার হাতলে কোনোই রেখে দাঁড়ালো। দিনের বেলা তাকে এত কাছ থেকে দেখে অদ্ভুত লাগছিল। এমন একটা ক্ষমতা যে ওর মধ্যে আছে সেটা দেখে বোঝার কোনো উপায় নেই, যদিও চাউনিতে বুদ্ধির ছাপ স্পষ্ট। কেলারম্যান অবাক হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে রইলেন।
তারপর মৃদু স্বরে নয়নের দিক থেকে চোখ না সরিয়েই বললেন, ও কি আমার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বলে দিতে পারে? তরফদার বাংলায় নয়নকে প্রশ্ন করাতে সে বলল, কোন ব্যাংক? ওর তো 3টে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে। কেলারম্যানের মুখ থেকে লাল ভাবটা চলে গিয়ে ফ্যাকাশে ভাব দেখা দিল। সে ঢোক গিলে আগের মতোই ধরা গলায় মার্কিনী নাকি উচ্চারণে বলল, সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। নয়ন গড়গড় করে বলে দিল, 1 2 1 2 8 7 4। জিসাস ক্রাইস্ট! কেলারম্যানের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। I am offering you $20,000 right now. তরফদারের দিকে ফিরে বললেন কেলারম্যান, তোমার ম্যাজিক শো থেকে কোনো দিন এত রোজগার করতে পারবে? এইটা সবে শুরু মিস্টার কেলারম্যান, বললেন তরফদার। এখনো ভারতবর্ষের কত শহর পড়ে আছে, তারপর সারা পৃথিবীর বড় বড় শহর। ম্যাজিক দেখতে ছেলে বুড়ো সকলেই ভালোবাসে। আর এই ছেলেটি যে ম্যাজিক দেখায় তার নমুনা তো দেখলেন আপনি। এর কোনো তুলনা আছে কি? 20,000 কেন, তারও ঢের বেশি যে এই ছেলে আমার শো থেকে আনবে না, সেটা কেউ জোর দিয়ে বলতে পারে? ওর বাবা আছেন? জিজ্ঞেস করলেন কেলারম্যান। ধরে নিন এখন আমিই ওর বাবা। এর মধ্যে লালমোহন হঠাৎ বলে উঠলেন, স্যার, ইউ আওয়ার ফিলোসফি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ভোগ। কথাটা বর্ষা কেলারম্যানকে অনুবাদ করে বুঝিয়ে দিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, মিস্টার তরফদার, আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করছেন না। এমন সুযোগ আপনি আর পাবেন না, ভেবে দেখুন। বুঝতে পারলাম ভদ্রলোক যদি নয়নকে কেলারম্যানের হাতে তুলে দিতে পারেন, তাহলে তার নিজের নির্ঘাত মোটা রকমের প্রাপ্তি আছে। আমার ভাবা হয়ে গেছে, সহজভাবে বললেন তরফদার। অগত্যা কেলারম্যানও উঠে দাঁড়ালেন। বসাক এবার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে তরফদারকে দিয়ে বললেন, এতে আমার ঠিকানা নম্বর, ফোন নম্বর সবই আছে। যদি মাইন্ড চেঞ্জ করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। দুই ভদ্রলোককে দরজা অবধি পৌঁছে দিলেন তরফদার। বসাক ঘুঘু লোক। তরফদার ফেরার পরে বলল ফেলুদা, নইলে মার্কিন ইমপ্রেসেরিওর এজেন্ট সে হতে পারে না। পয়সার দিক দিয়েও সলিড, হয়তো কেলারম্যানের দৌলতেই। দামি ফরাসি আফটার শেভ লোশন মেখে এসেছে। যদিও থুতনের নিচে এক চিলতে শেভিং সোপ এখনো লেগে আছে। বোঝাই যাচ্ছে ঘুম ভাঙে দেরিতে, তাই 9টায় অ্যাপয়েন্টমেন্ট রাখতে তাড়াহুড়ো করতে হয়েছে। একজনকে তো বিদায় করা গেল, বললেন তরফদার। এবার দ্বিতীয় ব্যক্তির জন্য অপেক্ষা। পাংচুয়াল হলে তো আর 2-3 মিনিটের মধ্যেই আসা উচিত। 2 মিনিট অপেক্ষা করতে হলো না। নয়নকে ফেরত পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চাকরকে যেতে হলো সদর দরজায়। সে ফিরে এলো একটি কালো স্যুট পরা ভদ্রলোককে নিয়ে। তরফদার উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং। আপনার নামটা টেলিফোনে ঠিক ধরতে পারিনি। আপনি যদি... তেওয়ারি। সোফায় বসে বললেন ভদ্রলোক, দেবকীনন্দন তেওয়ারি। TH সিন্ডিকেটের নাম শুনেছেন? তরফদার জটায়ু দুজনেই চুপ দেখে ফেলুদাকেই মুখ খুলতে হলো। আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের কারবার কি? পোলক স্ট্রিট অফিস? ইয়েস স্যার। ভদ্রলোক ফেলুদার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন বলে তরফদার আমাদের বিষয় ওকে বলে দিলেন। এরা আমার 3 জন বিশিষ্ট বন্ধু। আশা করি এদের সামনে কথা বলতে আপনার কোনো আপত্তি হবে না। না না, তবে একটা, মানে শুধু একটি প্রশ্ন। ওই ছেলেটিকে যদি একবার আমার সামনে উপস্থিত করেন,
তাহলে আমি তাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব, জবাব পেলে আমার অশেষ উপকার হবে আর আমার কাজও শেষ হয়ে। নয়নকে আবার আনতে হলো। তরফদার নয়নের ঠিক পিঠে হাত রেখে তেওয়ারির দিকে দেখিয়ে বললেন, ইনি তোমাকে একটি কথা জিজ্ঞেস করবেন, দেখো তার উত্তর দিতে পারো কিনা। তারপর তেওয়ারির দিকে ফিরে বললেন, আপনার প্রশ্নের উত্তর সংখ্যায় হবে তো, অন্য কোনো প্রশ্নের উত্তর কিন্তু এ দিতে পারবে না। আই নো, আমি জেনে শুনেই এসেছি। তারপর লালমোহনবাবুর ভাষায় নয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ভদ্রলোক বললেন, আমার সিন্ধুকের কম্বিনেশনটা কি বলতে পারো? আই নো, আমি জেনে শুনেই এসেছি। তারপর লালমোহনবাবুর ভাষায় নয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ভদ্রলোক বললেন, আমার সিন্ধুকের কম্বিনেশনটা কি সেটা বলতে পারো? নয়ন ফ্যাল ফ্যাল করে ভদ্রলোকের দিকে চেয়ে আছে দেখে ফেলুদা বলল, শোনো জ্যোতিষ্ক, কম্বিনেশন জিনিসটা কি সেটা বোধহয় তুমি জানো না, আমি বুঝিয়ে দিচ্ছি। একরকম সিন্দুক হয় যাতে তালা চাবি থাকে না, তার বদলে ডালার এক পাশে একটা চাকতি থাকে যেটাকে ঘোরানো যায়। এই চাকতির গায়ে একটা তীর আঁকা থাকে আর চাকতিটাকে ঘিরে সিন্দুকের গায়ে 1 থেকে 0 অবধি নম্বর লেখা থাকে। কম্বিনেশন হলো সিন্দুক খোলার একটা বিশেষ নম্বর। চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরপর সেই নম্বরের পাশে তীরটিকে আনলে শেষ নম্বরে পৌঁছতেই ঘরাত করে সিন্দুক খুলে যায়। বুঝেছো? বুঝেছি। এখানে জটায়ু দুম করে একটা বেশ লাকসই প্রশ্ন করলো তেওয়ারিকে, আপনার নিজের সিন্দুকের কম্বিনেশন আপনি নিজেই জানেন না? 23 বছর ধরে জেনে এসেছি। আপেক্ষিক ভঙ্গিতে মাথা নেড়ে বললেন তেওয়ারি, স্বভাবতই মুখস্থ ছিল। হাজার বার সে সিন্দুক খুলেছি তার কি হিসাব আছে? কিন্তু বয়স যেই 50 পেরিয়েছে অমনি স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। আজ 4 দিন থেকে নম্বরটা কিছুতেই মনে করতে পারছি না। একটা ডায়েরিতে লেখা ছিল, বহু পুরনো ডায়েরি, সেটা যে কোথায় গেছে জানি না। আমি হয়রান হয়ে শেষে এই ছেলের খবর পেয়ে মিস্টার তরফদারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। আপনি কি আর কাউকে কোনোদিন নম্বরটা বলেননি? আবার প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদার দিকে আর চোখে চেয়ে তার ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম সে জটায়ুকে তারিফ করছে। তেওয়ারি বললেন, আমার ধারণা আমার পার্টনারকে বলেছিলাম, বহুকাল আগে অবশ্য, কিন্তু সে অস্বীকার করছে। হয়তো ও আমার স্মৃতিভ্রম। কম্বিনেশন তো আর 5 জনকে বলে বেড়াবার জিনিস নয়। আর এই সিন্দুক হলো আমার পার্সোনাল সিন্দুক। আমার যে টাকা ব্যাংকে নেই তা সবই এই সিন্ধুকে আছে। অথচ তেওয়ারির দৃষ্টি সোফার পাশে দাঁড়ানো নয়নের দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে নয়ন বলল, 6, 4, 3, 8, 9, 6, 1। রাইট, রাইট, রাইট! উল্লাসে চেঁচিয়ে উঠলেন তিওয়ারি আর সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বার করে ডট পেন দিয়ে তাতে নম্বরটা লিখে নিলেন। আপনার সিন্ধুকে কত টাকা আছে সেটা আপনি জানেন? প্রশ্ন করলেন তরফদার। এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, বললেন তিওয়ারি, তবে যতদূর মনে হয় লাখ চারেক তো হবেই। এ কিন্তু বলে দিতে পারে, নয়নের দিকে দেখিয়ে বললেন তরফদার। আপনি জানতে চান? তা কৌতূহল তো হয়ই। তেওয়ারি ঠোঁটের কোণে হাসি আর চোখে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে নয়নের দিকে চাইলেন। টাকা পয়সা কিছু নেই, বলল নয়ন। হোয়াট?
তেওয়ারি সোফা থেকে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠলেন। তারপর উত্তেজনা সামলে নিয়ে মুখে একটা বিরক্তি ভাব এনে বললেন, বোঝাই যাচ্ছে এ বালক সব ব্যাপারে রিলায়েবল নয়। এনিওয়ে, কম্বিনেশনটায় ভুল নেই, ওটা জানতে পেরে সত্যিই আমার উপকার হয়েছে। তেওয়ারি দাঁড়িয়ে উঠে পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপি কাগজে মোড়া সরু লম্বা প্যাকেট বার করে নয়নের হাতে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ মাই বয়। তেওয়ারিকে দরজা অবধি এগিয়ে দিয়ে তরফদার ফিরে আসতে ফেলুদা নয়নকে বলল, ওটা খুলে দেখো তো ওতে কি আছে। প্যাকেট খুলতে বেরোলো একটা ছোটদের রিস্ট ওয়াচ। বাহ, বললেন জটায়ু, এটা পড়ে ফেলো নয়ন ভাই, পড়ে ফেলো। নয়ন ঘড়িটা হাতে পড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সিন্দুক খুলে তেওয়ারি সাহেবের প্রাণ ওষ্ঠাগত হবে, বলল ফেলুদা। সিন্দুকে যদি সত্যিই কিছু থেকে না থাকে, তাহলে তেওয়ারি নিশ্চয়ই ওর পার্টনারকেই সন্দেহ করবেন, বললেন জটায়ু। ফেলুদা যেন মন থেকে ব্যাপারটাকে ঝেড়ে ফেলে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। তরফদারের দিকে ফিরে বলল, তোমরা যে দক্ষিণ ভারত সফরে যাচ্ছ সেটা কিসে যাবে, ট্রেনে না প্লেনে? ট্রেনে অবশ্যই, সঙ্গে এত লটবহর, ট্রেন ছাড়া উপায় কি? নয়নকে সামলাবার কি ব্যবস্থা করছো? ট্রেনে তো আমিই সঙ্গে থাকবো, কিছু হবে বলে মনে হয় না। ওখানে পৌঁছে আমি ছাড়া একজন আছে যে ওকে সবসময় চোখে চোখে রাখবে, সে হলো আমার ম্যানেজার শঙ্কর। কথা হয়তো আরো চলতো, কিন্তু ঠিক এই সময় চাকর একটি প্যান্ট কোট টাই পরা ভদ্রলোককে এনে হাজির করলেন। বুঝলাম ইনি নাম্বার 3। গুড মর্নিং, আই অ্যাম অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মি, বললেন তরফদার। মাই নেম ইজ তরফদার। আই সে, মাই নেম ইজ হডসন, হেনরি হডসন। প্লিজ সিট ডাউন। তরফদারও উঠে দাঁড়িয়েছিলেন। এবার দুজনেই একসঙ্গে বসলেন। হডসনের গায়ের যা রং তাকে সাহেব বলা মুশকিল, তাও ইংরেজি ছাড়া গতি নেই। এরা কারা, প্রশ্ন করতে পারি কি? পরপর আমাদের তিনজনের দিকে চেয়ে প্রশ্ন করলেন হডসন। আমার খুব কাছের লোক, আপনি এদের সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন। হুম। ভদ্রলোকের মেজাজ যে তিরিক্ষি সেটা তার পার্মানেন্টলি কুঁচকে থাকা ভুরু থেকেই বেশ বোঝা যাচ্ছিল। আমার এক পরিচিত বাঙালি ভদ্রলোক লাস্ট সানডে তোমার ম্যাজিক দেখেছিল। সে একটি ছেলের আশ্চর্য ক্ষমতার কথা বলে। আমিও বেশি তার কথা বিশ্বাস করিনি। আমি ঈশ্বর মানি না, তাই অলৌকিক শক্তিতেও আমার বিশ্বাস নেই। ইফ ইউ ব্রিং দ্যাট বয় হেয়ার, আমি ওর সঙ্গে একটা কথা বলতে চাই। তরফদার যেন অনিচ্ছা সত্ত্বেও চাকরকে ডেকে পাঠালেন। নারায়ণ, আর একবার যাও তো, খোকাবাবুকে ডেকে আনো। নয়ন মিনিট খানেকের মধ্যেই হাজির। সো দিস ইজ দ্য বয়। হডসন নয়নের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আমাদের এখানে ঘোড়দৌড় হয় তুমি জানো? তরফদার সেটা বাংলা করে নয়নকে বললেন, জানি। পরিষ্কার গলায় বলল নয়ন, গত শনিবার রেস হয়েছিল।